বিশ্লেষণ যে ঘটনা প্রবাহগুলো আলোড়ন তোলে চায়ের কাপে সেটি নিয়েই মূলত আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাত্ত্বিক বিশ্লেষণ তথ্য উপাত্ত উপস্থাপন করে। এই পর্যায়ে আমরা আলোচনা করব নিউ ইয়র্ক সিটিতে আপনি কিভাবে চাকুরির সন্ধান পাবেন, অর্থাৎ চাকুরির বিজ্ঞাপনগুলো কোথায় হয়, কিভাবে আবেদন করবেন, কি ধরনের যোগ্যতা প্রয়োজন। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আমার সৌভাগ্য হয়েছে আমাদের এই কমিউনিটি খুবই পরিচিত মুখ এবং ট্রাফিক সুপারভাইজার তিনি সৈয়দ উদ্বা। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন এবং নতুন বছরের শুভেচ্ছা অনেক আপনার প্রতি। কেমন গেল নতুন বছরের উদযাপন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার এই শো যারা দেখছেন সব সম্মানিত দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন বছরের শুরুতে আমরা সবকিছু নতুন ভাবে চিন্তা করব। পুরাতনকে আমরা পিছনে ফেলে নতুনের দিকে অগ্রসর হব, যাতে আমাদের জীবন, আমাদের সামাজিক অবস্থান, রাষ্ট্র সবাই আমরা ভালো থাকি। সেটি যে আমাদের সেই প্রত্যাশাটি থাকবে। আমি একটু আজকে আলোচনা করব, মূলত অনেকেই আমার কাছে জানতে চান যে নিউ ইয়র্ক সিটির আসলে যে চাকরির বিজ্ঞাপনগুলো হয় কিভাবে তারা জানতে পারবেন কোথায় হয়, কারণ যারা নতুন আসেন তারা অনেকেই বুঝতে পারেন না যে আসলে তারা চাকরির সন্ধানটি কোথায় করবেন। আর সেই একদম বেসিক আলোচনা থেকে আপনার কাছে শুরুতে একটু জানতে চাই। তো আমি এইটা বলতে পারেন একটা গুড লাক। এই বিদেশের মধ্যে আমি অন্যান্য অনেক দেশে ঘুরেছি, আগেও বলেছি যে আমার কাছে মনে হয় নিউ ইয়র্কটা হলো সরকারি চাকরির জন্য স্বর্গরাজ্য। তো যেখানে খুব সহজে আপনি ঢুকতে পারেন। তো ডিপার্টমেন্ট অফ সিভিল সার্ভিস এক্সাম, যেটাকে সংক্ষেপে ডিকাস বলে, তো আপনি গুগলে সার্চ করলেই এনআইসি ডিকাস আপনাকে নিয়ে যাবে জব মার্কেটে, জবের ইয়ের মধ্যে। প্রতি মাসেই সম্ভবত এটা বুধবারে, প্রতি মাসের প্রথম বুধবার এই জব সার্কুলারটা আসে। সারা মাসই থাকে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যেটা বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের সমস্যা হয় কিংবা ইমিগ্রেন্টদের ক্ষেত্রে, আমরা প্রথমেই নিজেকে মনে করে নেই যে আমি এখনো ইংরেজি থেকে পাবল না, আমার এডুকেশন এই দেশের সাথে স্ট্যান্ডার্ড না। এই সব কারণে আমরা সময় নিতে চাই, আমরা আগে কাজের মধ্যে স্টাবলিশড হতে চাই, কমিউনিটিতে স্টাবলিশড হতে চাই, তারপরে সরকারি জবে যেতে চাই। না, আপনার জব প্রসেসটা বছর খানিকের সময়ের মতো প্রসেসের ইয়ের মধ্যে লাগে। এবং আপনি যদি এই মাসে পরীক্ষা দিয়ে এইটাতে ফেল করেন, 2-3 মাস পরে সেম জিনিসটাই আবার আসতেছে। আপনি অ্যাটলিস্ট আপনার পরীক্ষার সিস্টেমটা জানবেন। অন্যের কথার মধ্যে কান না দিয়ে আপনি বাস্তবিকভাবে আপনি অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে ফেল করেন আর পাস করেন, আপনি নিজে দেখবেন এই জায়গার মধ্যে কি আছে। আর এডুকেশনের ক্ষেত্রে বাংলাদেশের কলেজ পাস, এইখানে হাই স্কুল ডিগ্রি যেটা বলে, মানে সারা দুনিয়ার যে কোনো জায়গা থেকে 12 ক্লাস পর্যন্ত, 12 গ্রেড পর্যন্ত পড়াশোনা করলে আপনি এখানে চাকরির জন্য এলিজিবল। 2 নম্বর হলো, আমাদের এইখানের মধ্যে অনেকে আসার পরে পলিটিক্যাল শেল্টার হয় কিংবা নানান ধরনের ওয়ার্ক পারমিটের এইখানের মধ্যে থাকেন, কন্ডিশনাল ওয়ার্ক পারমিটে অনেকে ভীতির মধ্যে থাকে যে আমার বোধহয় এইখানের মধ্যে যাওয়া ঠিক হবে না। না, আপনার ওয়ার্ক অথরাইজেশন থাকলেই আপনি এইখানের মধ্যে জবের মধ্যে অ্যাপ্লাই করবেন। এই কারণে পুলিশ কখনো আপনাকে ওয়ার্ক অথরাইজেশন ফেল করলেও আপনাকে পুলিশ তাড়া করবে না। পুলিশ এইখানের মধ্যে ইনভেস্টিগেশনে আপনার জন্য হেল্পেবল। যদি 1 বছর পরে কন্ডিশনাল লিভটা আপনার ওয়ার্ক অথরাইজেশনটা চলে যায়, রিনিউড না হয়, তাহলে আপনার জবটা হয়তো চলে যাবে। কিন্তু রিনিউড যদি হয়, আপনার জবটাও কন্টিনিউ এক্সটেন্ড হয়ে যাবে। সো এইটা হলো গা টেম্পোরারির ক্ষেত্রে। আর পার্মানেন্টের ক্ষেত্রে আপনি সিটিজেন নন সিটিজেন কোনো কিছুই চাইবেন না। আপনি মাস্টার্স ডিগ্রি হন আর যাই হন, হাই স্কুল ডিপ্লোমা হন, ইভেন নো ফর্মাল এডুকেশনের জবও আছে। আপনি ডিকাসে সার্চ করুন, আপনার ন্যূনতম সপ্তাহে 1টা ঘন্টা ব্যয় করুন চাকরির মার্কেটে। আপনার ইংরেজি জানার প্রয়োজন নাই, আপনার কমিউনিকেশন স্কিলের ইংলিশ লিখতে পারেন কিনা এখানে, আপনি সবকিছু পারেন দিকে, বেসিকটা পারেন দিকে আপনাকে কিন্তু এই দেশের মধ্যে ওয়েলকাম করা হচ্ছে। আপনার যে ইংলিশ আপনি মনে করতেছেন এটা ভালো না, আপনি আফ্রিকান একজনের দেখে মনে করতেছেন সে ভালো, বেসিক্যালি না। আপনারটা আপনি আরেকজনকে জাজ করতেছেন, আপনি না যাই না। আপনার ইংলিশটা, আমি আবারও বলতেছি, বাংলাদেশের ইংলিশটা বেসিকটা খুবই স্ট্রং, কারণ আমাদের এখান থেকে গ্রামার পড়ে দেওয়া হয়। সো আপনি নিজের কনফিডেন্ট রাখেন, আপনি দেখবেন আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। অন্যের কথা না শুনে নিজে, এখন গুগল তো নিজেই একটা এডুকেশন ইনস্টিটিউট।
আপনি গুগলে সার্চ করবেন, আমার কথা বিলিভের দরকার নাই, আরেকজনের কথা দরকার নাই। জব ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট দেখবেন, সব রিকোয়ারমেন্ট গুলা যেদিন আপনি চাকরিতে জয়েন করবেন ওই দিন গিয়ে এইটার রিকোয়ারমেন্টটার প্রয়োজন। আপনি যদি এখন 12 গ্রেড নাও পাস করতে পারেন, অসুবিধা নাই। আপনি পরীক্ষা দেন, 1 বছর পরে যদি 12 গ্রেড হয়ে যায়, আপনার যদি জিইডি হয়ে যায়, তাহলে জব জয়েন করতে পারবেন। আপনি একদিনও সময় নষ্ট করবেন না যে আপনার এইটা কমপ্লিট হওয়ার পরে আপনি ওই পার্টের মধ্যে যাবেন। খুব সুন্দর করে বলেছেন, এবং প্রতি মাসে কিন্তু চাকরির বিজ্ঞাপন হচ্ছে বিভিন্ন সেক্টরে, আপনার যে সেক্টরই পছন্দ, এবং বিষয় ভিত্তিক যারা যেমন স্বাস্থ্য খাতে অনেকে পড়াশোনা করে এসেছেন, ফুড নিয়ে পড়াশোনা করে এসেছেন, এরকম বিষয় ভিত্তিক স্পেশালিস্টও কিন্তু আছে। তো জি জি এই জায়গাতে আমি আপনার এইটা নেব না। ওইটাতেই আমাদের বেসিক প্রবলেমটা আমাদের কমিউনিটির মধ্যে। কেউ একজন দেখা গেছে যে ইকোনমিক্সে মাস্টার্স করে আসছে, কেউ হয়তো সোশ্যোলজি করে আসছে কিংবা সায়েন্সে করে আসছে। সে বলতেছে আমি তো ট্রাফিকে যাব না, আমার তো এই সাবজেক্ট, আমি তো স্কুল সেফটিতে যাব না, ইয়ে যাব না। আপনি সিটির আইডেন্টিটির মধ্যে ঢুকে গেলে পরবর্তীতে ইন্টারনাল প্রমোশনও আছে আপনার জব রিলেটেড ইয়ের মধ্যে। তখন এইটা সহজ হয়ে যাবে, কারণ আপনার ইনভেস্টিগেশন কমপ্লিট, আপনার মিনিমাম এডুকেশন কমপ্লিট। সো আপনি জবে কম্পিটিশন এখন করতে হচ্ছে আপনাকে লক্ষ লোকের সাথে, তখন আপনি করবেন একটা নির্দিষ্ট লোকের সাথে, আপনার প্রায়োরিটিটা বেশি থাকবে। তো আপনার জব এক্সপার্টিসটা আপনার ডেস্টিনেশনে নিয়ে যাবে এডুকেশন ইয়েটা, কিন্তু আগে যে কোনো জবে ও, আপনি খুব সুন্দর করে আপনি এই টিপসটা দিলেন যে আগে যে কোনো সিটি জবে ঢুকে যাক, কারণ সেই এক্সপিরিয়েন্স গুলো তো তার কাজে লাগছে। কাজে তারপরে লাগছে। তার বিষয়ে যদি স্পেশালিস্ট থাকে, তখন সে তার ইন্টারনাল ট্রান্সফার কিংবা ইন্টারনাল সেই পোস্টের জন্য অপেক্ষা করতে পারে। ইন্টারেস্টিং থিং হলো আমাদের যে পেনশন হ্যাঁ। সিস্টেম সিটির, এই পেনশন সিস্টেমে আপনি যে জবে ঢুকেন না কেন আপনার জব কিন্তু কাউন্ট হবে, আপনার ইয়ারটা কাউন্ট হচ্ছে সার্ভিসে। তো সার্ভিস কাউন্টটাও আপনার ইম্পর্টেন্ট। আমাদের আমার আমার এক্সপিরিয়েন্স যেটা হয় এইখানে আসার পরে, আমাদের দেশের এটা গুড লাক বলতে হবে, আমরা নানান সময় সরকারের ক্রিটিসাইজ করি। আমি অলওয়েজ যে জিনিসটা বলতে চাই এটা হলো গিয়া বাংলাদেশের সবচেয়ে গুড যে জায়গাটা, এইটা হলো বাংলাদেশের এডুকেশন সেক্টর। আপনাকে ফ্রিলি অনার্স মাস্টার্স করে দিচ্ছি, জেলায় জেলায় ইউনিভার্সিটি করে দিয়েছে, মেডিকেল কলেজ করে দিয়েছে, সব জায়গার মানে আপনার পড়াশোনার যে অগাধ সুযোগ বাংলাদেশে, এইটা পৃথিবীর কোথাও ফ্রি নাই। এইখানে আপনার ছেলে মেয়েদের পড়াতে চান, আপনি টাকা লাগবে। হাইয়ার এডুকেশনটা বাংলাদেশের সরকারগুলা একদম সহজলভ্য করে দিয়েছে। গত 53 বছরের সবচেয়ে গ্রেট যে সাকসেস বাংলাদেশের, এটা হলো আপনি হাইয়ার এডুকেশন পর্যন্ত আপনি যদি চান তাহলে ফ্রি পড়াশোনা করে আসতে পারতেছেন। জব মার্কেটে আমরা যেতে পারি না আমাদের কনফিডেন্টের অভাবের কারণে। আমরা নুপুরাপা কি করে, আমি প্রথমেই নুপুরাপা হয়ে যেতে চাই, কিন্তু নুপুরাপা হতে গেলে তার যে শ্রম মেধা যে ইয়েটা দিয়েছে, এফোর্টটা দিয়েছে, এই এফোর্টটা আমি দিতে চাই না। আমি আজকে নুপুরাপাকে দেখি নুপুরাপা হতে চাই, কালকে দেখা গেল ডাক্তার একজন আসছে, বড় আমি ডাক্তার হয়ে যেতে চাই। আমরা ফিক্স করতে হবে আমি কি চাই। আমি যদি শুধু আমারটার দিকে দেখি তাহলে আপনার ডেস্টিনেশনে খুব সহজে পৌঁছে যাবেন, আপনার মধ্যে কোনো হতাশা আসবে না। আপনি নিজেই একজন বিশাল বড় ইনস্টিটিউট, আপনি যদি নিজের পথ নিজে যদি কন্টিনিউ করতে পারেন। এবং শিক্ষার কথা বললেন, আমার একদম বাস্তব অভিজ্ঞতার একটা তথ্য আপনার সাথে শেয়ার করি। আমি যখন সিটি জবের একটি জায়গায় পার্সোনাল, আপনি জানেন, ইনভেস্টিগেশন, যখন সমস্ত ডকুমেন্টস তিনি দেখছিলেন, দেখার এক পর্যায়ে বললেন, এই তোমাদের বাংলাদেশি সবাই কি মাস্টার্স করে আসছে নাকি? কারণ উনি উনার কাছে যতজন দেখেছে সবাই মাস্টার্স ডিগ্রিধারী। তো এটি তো আমেরিকার প্রেক্ষাপটে গ্রাজুয়েশন করা যেমন কঠিন, টাকা পয়সা প্রয়োজন হয়, মাস্টার্স তো করতেই চায় না ছেলেমেয়েরা। বলে কি তোমাদের সবাইকে মাস্টার্স করা? মানে এই যে আসলে বাংলাদেশের আমরা লাকি যে আমরা মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়াশোনা করে বের হচ্ছি, যে সার্টিফিকেট গুলো উন্নত একটি দেশে ব্যবহার করে এখানকার যারা পড়াশোনা করা তাদের সাথে একই সমমূল্যে গিয়ে আমরা জব মার্কেটে ঢুকে যেতে পারছি। নো, আবার আমি এইটার সাথে অ্যাড করি, আমি আমার এক্সপিরিয়েন্সটা অ্যাড করি। আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, নিউ ইয়র্ক সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট ডিভিশনে, এখানে আমরা 3 থেকে 3,500 লোক আছে, তার মধ্যে 5 থেকে 600 লোক বাংলাদেশি। আপনি হয়তো শহরের সব জায়গার মধ্যে দেখবেন বাংলাদেশি। বেসিক্যালি আপনি এক সৈয়দ উদ্বারে বেশি দিন দেখবেন না এখানের মধ্যে। ইয়াং জেনারেশন যারা আসে না, এরা প্রতিনিয়ত মুভ হয়।
কারণ সে ট্রাফিকে ঢুকার পরে তার এডুকেশন এক্সপিরিয়েন্স গুলা এগুলা তার চোখ খুলে যায় কোন কোন জায়গার মধ্যে যেতে পারবে। প্রতিনিয়ত ট্রাফিকের প্রতি বছর 30% পিপল অলরেডি চলে যায়, এর মধ্যে 20%ই বাঙালি। সো আগে তার কনফিডেন্টটা গ্রো করতে হবে। 2 নাম্বার হলো, আমি ইউনিয়নে জানেন ট্রাফিক এজেন্টের ইউনিয়নে কাজ করেছি। আমার একজন হোয়াইট বস ছিল। সো প্রত্যেকেই আমরা যেটা করি, আমি অনার্স মাস্টার্স করে আসছে, যে কারণে সে কথা বলে না, কথা বলতেছে না বিকজ অফ যদি আমার ইংলিশের প্রোনাউন্সিয়েশনে কোনো সমস্যা হয় তাহলে আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, হয়তো আমার গ্রামারের সমস্যা, সে লিখে না, হয়তো আমার হ্যান্ড রাইটিং সুন্দর না, ইয়ে না, মানে এমন একটা দমবন্ধ অবস্থার মধ্যে থাকি, এই বুঝি আমার প্রেস্টিজটা চলে গেল। আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে নিজের প্রেস্টিজটা ঘরে রেখে বাইরে যেতে হবে। আপনার প্রেস্টিজটা অন্য কেউ বিলিভ মি আপনাকে দেবে না, আপনার প্রেস্টিজটা গ্রো করতে হবে আপনার মাধ্যমে। আমরা অলওয়েজ নেগেটিভের মধ্যে থাকি, নেগেটিভ না, আপনি রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে আপনার নিজের ব্যবস্থা পর্যন্ত সব জায়গার মধ্যে পজিটিভলি যান। নেগেটিভে যে জায়গাতে আটকে আছেন এইটাকেও পজিটিভলি নেন, যে এই কাজ থেকে আমি কিভাবে ফিক্স করব ভবিষ্যতের ইয়েতে। সো আমার অনুরোধ থাকবে, আপনাদের এনাফ এডুকেশন আছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হন কিংবা ঢাকা কলেজের হন কিংবা ঢাকা ইউনিভার্সিটির হন, আপনাদের মেধা, আমার ধারণা বাঙালিদের অসম্ভব মেধা, অনলি লাজুক প্রকৃতির এবং কনফিডেন্টের অভাব হলো প্রফেশনাল ক্ষেত্রে। আমরা সব সময় অন্যের প্রফেশনে উদ্বুদ্ধ হই, আমরা সবাই রাজনীতিবিদ হয়ে যেতে চাই, আমরা সবাই টাকাওয়ালা হয়ে যেতে চাই। আপনি দেখবেন দুনিয়াতে যত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে তত মানুষ টাকার পিছনে ছুটে কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। আপনি যদি ইলিয়ন মাস্ককে দেখেন, ইলিয়ন মাস্ক তার জবের প্রতি কনফিডেন্ট ছিল, জবের প্রতি ফোকাসিং ছিল, জবটা তাকে টাকার দিকে নিয়ে গেছে, সে কিন্তু টাকার পিছনে যায় নাই। তো আপনাকে আপনার প্রফেশনটাকে আপনি কি করতে চান এটারে গুরুত্ব দেন, আপনার নিজেকে যে কাজই করতে চান এটারে গুরুত্ব দেন। আপনাকে ওই টাকার ডেস্টিনেশন, সোসাইটির ডেস্টিনেশন, সব ডেস্টিনেশনে নিয়ে যাবে আপনার এই প্রফেশনালিজমটা। আপনি অন্য এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন করেই ফেলতে চাই, কারণ আমাদের কমিউনিটির একটি অন্য আরেকটি ধারণা আছে যে সিটি জবে তো একটু বেতন কম, সরকারি চাকরিতে আমরা যেটি দেখে থাকি, তার চেয়ে আমি তো ট্যাক্সি চালালে তার চেয়ে বেশি উপার্জন করি, এই যে একটি ধারণা আছে, সেক্ষেত্রে আপনি, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি কারণ আমি এক্সাম্পল হলো আমি ট্যাক্সি চালিয়েছি, আমি আপনার সামনে এক্সাম্পল হলো আমি সিকিউরিটির জব করেছি, আমি আপনার সাথে এক্সাম্পল হলো নিউ ইয়র্ক সিটির যে গভর্নমেন্ট যে সাপোর্টিং গুলা দেয়, এই সাপোর্টিংটাও আমি নিয়েছি। সো আমি যখন 2014-এ যখন ট্রাফিকে জয়েন করি, তখন আমি এয়ারলো ট্যাক্সি চালাই, $120,000 ইনকাম করি ইয়ারলি। আর ট্রাফিকের ওই সময়ের বেতন হলো $800 হলো 2 উইকস, মানে $29,000 হইলো তখন ট্রাফিকের স্যালারি। তো আমার চেকের যখন $6,000 $7,000 আমি ইনকাম করতাম, এইখানে আমার সর্বসাকুল্যে $2,000 নাই, হয় না। তো এই জায়গাতে আমি আমার পরিবারের মধ্যে শুনতে হয়েছে, আমার ফ্রেন্ডদের মধ্যে শুনতে হয়েছে, এইখানে গিয়ে কি হবে, এইখানে ঠান্ডার মধ্যে কাজ করে, এইখানে গরমের মধ্যে কাজ করে। আপনি কি এই কাজটা করেছেন? আপনি কি ট্রাফিকের জবটা করেছেন? আপনি তো করেন নাই। তাহলে আপনি যদি যে জবটা আপনি করেন নাই, এই জবটা ভালো কিংবা খারাপ আপনি জাজ করবেন কিভাবে বাইরে থেকে? বাহির থেকে কোনো জিনিস জাজ করবেন না। আপনি ওই জবের মধ্যে যান, যদি আপনার ভালো না লাগে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনি না যাওয়া পর্যন্ত, আমরা প্রত্যেকটা জবের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, আরেকজনের বড় দোকান দিছে, আমরা কই সে দুর্নীতি করে টাকা নিয়ে আসছি। আরেকজনে ইয়ে করছে, সে মনে হয় ফুটস্টাম খায়। আরেকজন নো, আপনি আপনাকে নিয়ে থাকেন, আপনি দেখবেন আপনি ভালো ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। তো আমাদের মেইন ফোকাস ইয়েটা হলো, আপনি ট্যাক্সি চালাতে পারবেন, একটা সময় আপনার শারীরিক নানান সমস্যা দেখা দিবে এবং আপনার সোসাইটি গ্রো করবে না। আপনি ট্যাক্সি যখন চালাবেন তখন দেখবেন একটা এন্ড অফ দ্য টাইমেও অনেক লোক দেখবেন যে অন্যান্য জবগুলো খুঁজতেছে। ট্যাক্সি সার্টেন টাইমের জন্য ভালো, লং টাইমের প্রফেশনাল জন্য শারীরিকভাবে ভালো না, মানসিকভাবে ভালো না, সোসাইটির ইয়ের মধ্যেও ভালো না। আপনি সোসাইটি বিলং করতে হইলেও ওর জবগুলো আমরা যেগুলা করি, আমি নিজে তো বললাম আমি ট্যাক্সি চালিয়েছি, আমার এখনো ট্যাক্সি লাইসেন্স আছে, আমি মাঝে মধ্যে চেষ্টা করি। আমি সিকিউরিটির জব করেছি, কিন্তু এই জবগুলাতে আপনি কতদিন সার্ভাইভিং করবেন? কিন্তু সিটি জব যেটা আমাকে দিচ্ছে, সিটি দেখেন আমারে মিনিমাম 15 days
অ্যানুয়াল লিভ দিচ্ছে আমাকে, বাৎসরিক ছুটি দিচ্ছি। আপনার 17 ডেজ সরকারি হলিডে দিচ্ছি। আমাকে বছরে 12 দিন আপনার মেডিকেল লিভ দিচ্ছি। 3 মাস আপনার চাইল্ড কেয়ার লিভ দিচ্ছি, ফ্যামিলি লিভ। সো এই জিনিসগুলা পেনশন দিচ্ছি। সাথে, সাথে আপনার মন মানসিকতাটা কন্টিনিউ বড় হচ্ছে। ক্যাশ টাকা কখনো আপনাকে ভালো একটা প্রাতিষ্ঠানিক অবস্থান দিতে পারে না। এটা একটা শৃঙ্খলিত লাইফের মধ্যে নিয়ে আসে। গভর্নমেন্ট জব গুলা, পে চেকের যেগুলো। আর ক্যাশ টাকাটা লাইফটা একটা ছন্নছাড়া অবস্থার মধ্যে থাকে। তো যত দ্রুত সম্ভব আপনি প্রফেশনাল লাইফের মধ্যে আসবেন, আমার ধারণা আপনি ভালো করবেন। সিটি জবের প্রসঙ্গ, আমি যে প্রসঙ্গ একদম শুরু থেকে করেছিলাম, যে কোথায় আবেদন করবেন, আপনি খুব সুন্দর করে বললেন প্রত্যেক মাসে বিজ্ঞাপনটি আসছে, বিভিন্ন ধরনের চাকরি আছে। এবং আপনার আরেকটি কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে কোনো জবে আগে ঢুকে যাক, তারপরে হচ্ছে তার পছন্দ মতো, কারণ তার এক্সপিরিয়েন্সও যুক্ত হতে থাকবে। এবং সিটির নিউ ইয়র্কের আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যদি হাই স্কুল ডিগ্রি থাকেন, 5 বছর কাজ করার পরে ব্যাচেলর ডিগ্রির সমমর্যাদায় এক্সপেরিয়েন্স তারা দিচ্ছেন। উপসংহারে এই যে সার্টিফিকেট এভ্যালুয়েশন করা সবকিছু মিলিয়ে উপসংহারে আজকের মতো কি বলবেন? আপনাকে আমি প্রায়ই চাই বিভিন্ন, আমি একদিন ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টেরও বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে নিব। তবে আজকে যেহেতু নতুন বছরের অনুষ্ঠান, সামগ্রিক একটি অনুষ্ঠান, সে কারণে আমি উপসংহারে একটু জানতে চাই যে সেই সরকারি চাকরির সন্ধান এবং কিভাবে নিজেকে প্রস্তুত করা কিংবা কনফিডেন্ট, এই যে আত্মবিশ্বাস, সেই জায়গাটি নিয়ে কি বলবেন? উপসংহারে আমি বলতে চাই, নিউ ইয়র্ক সিটিতে যারা নতুন আসেন, তো তাদের একটা সবচেয়ে বড় অপরচুনিটিস হইল প্রথমে মেডিকেড পাওয়া যায়। তো এই মেডিকেড যদি আপনার থাকে তাহলে আপনাকে কোনো ফিস দিতে হয় না। এটা ফি ওয়েবারের একটা ঘর আছে, ক্লিক আছে, আপনি যদি ক্লিক করেন দেখবেন আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন। আর আপনার সার্টিফিকেট ইভ্যালুয়েশনটা এই মুহূর্তে করার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজনটা এই পরীক্ষা দিয়ে পাস করার পরে 6 মান্থ টু 1 ইয়ার পর্যন্ত সময় লাগে। এই সময়ের ভিতরে ডেফিনিটলি আপনি ভালো হয়তো একটা জব পাবেন, জব করবেন। এই $200-300 আপনার ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। আরেকটা কারণে বাঙালিরা আমাদের আগে যেতে চায় না, একটা গভর্নমেন্ট জব করতে হলে 4 থেকে 5 দিন ফ্রি যেতে হয়। ওই যে মেডিকেলে যেতে হয়, তারপর সাইকোলজি টেস্ট দিতে হয়, ইয়ে করতে হয়। এই 8 ঘন্টা 8 ঘন্টা করে অনেকে ওই ডানকিং এর টাকাটা হিসাব করি আমরা, ট্যাক্সির টাকাটা হিসাব করি যে ৳200 আজকে চলে যাবে। আপনি জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে এইটার পিছনে ব্যয়ও করতে হবে। আমাদের এই ব্যয়ের হাতটা সংকুচিত না করে উদার মনে আমাদের এডুকেশনের জন্য, আমাদের প্রফেশনালিজমের জন্য এই টাকাটা খরচ করা অত্যন্ত জরুরি। এই মন মানসিকতা নিয়ে আগাবেন, দেখবেন আপনার জীবন সুন্দর এবং সার্থক হবে। আমি বিশ্বাস করি প্রতিটা বাঙালি, আমাদের আনাচে কানাচে যারা আছেন সবাই এই নিউ ইয়র্কে এস্টাবলিশড হবে, আমেরিকাতে এস্টাবলিশড হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অবশ্যই, অবশ্যই। এবং আপনার কে আজকে মূলত নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের একটু আলোচনা করার জন্য নিয়ে এসেছিলাম। আপনার জন্য নতুন বছরে অনেক, অনেক শুভেচ্ছা রইলো এবং দ্য নূপুর চৌধুরী শোর পুরো টিমের পক্ষ থেকে আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। কারণ আপনি প্রায়ই আসেন আমার অনুষ্ঠানে, এসে বিভিন্ন তথ্য দেন। আপনাকে এরপরে আবারও আমরা আলোচনা করব ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট থেকে শুরু করে চাকুরির একদম খুঁটিনাটি বিষয়গুলো। আপনি